ওনার কথা কানা শুনেই মাথা তুলে তাকালাম। বাহ, বেশ তো চকচক করছে। কচি পাতার কালারের টি শার্ট, এর একেবারে গ্রিক দেবতাদের মতো দেখতে লাগছে। কোথাও কোনো শোকের আভাটি পর্যন্ত নেই। আমি একলা বেকুবের মতো শোক পালন করছি কম খেয়ে। আর দাঁড়ালাম না, ব্যাগখানা কাঁধ থেকে চেয়ারে নামিয়ে হিজাব আর বোরকা খুলতে চেয়েও খুলতে পারলাম না। কেন যেন ওনার উপস্থিতিটা এই মুহূর্তে খুব অস্বস্তিতে ভোগাচ্ছে। তাই কাপড় চোপড় নিয়েই বোরকাসহ বাথরুমে ঢুকে পড়লাম। সেখানে ঘোলাটে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। চোখের নিচে কালি পড়তে শুরু করেছে, গালের কপালে ব্রণের মাথা চড়া দিয়ে উঠছে। হুট করে যেন নিজের মধ্যে বার্ধক্য খুঁজে পাচ্ছি। আমার চোখে আমি সাথে এই আয়নার আমিটার কোনো মিলই নেই। সেই কথাগুলোর জন্য ওনার প্রতি আমার কোনো ঘৃণা নেই, তবে এই মুহূর্তে একরাশ অভিমান আর রাগ চেপে ধরে রেখেছি। এই রাগ আর এই অভিমান কী কারণে আমি সেটা খুঁজে পাচ্ছি না। শুধু বুঝতে পারছি আমার খুব রাগ লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। গোসল সেরে গাম মুছতে গিয়ে খেয়াল করলাম কাপড়ের সাথে কোনো তোয়ালে আনা হয়নি। তোয়ালেটা তখন যম ঠাকুরের হাতে দেখছিলাম, তাই ভেজা গায়েই কাপড়টা পরে বেরিয়ে এলাম। উনি তখন পড়ার টেবিলে আমার বই খাতা ঘাঁটছে। এক নজর দেখেই ড্রেসিং টেবিলের সামনে চলে এলাম। অমনি উনি পেছন থেকে এসে তোয়ালে নিয়ে আমার মাথা মুছিয়ে তোয়ালে দিয়ে পেঁচিয়ে দিলেন। জামা চেঞ্জ করে আসো। না। কি না? চুলের জলে জামার পিঠ কোমর ভিজে যাচ্ছে। না, চেঞ্জ করলে এগুলো গায়ে শুকিয়ে আবার ঠান্ডা লাগবে। শিগগিরই বাথরুমে যাও। কি হলো, বসে আছো কেন? এই মুহূর্তে ওনার এই চিন্তাটা আমার কাছে খুব অসহ্য লাগছে। ইচ্ছে করছে দুই হাতে মুঠোয় চুল টেনে জিজ্ঞাসা করি, এতদিন এই চিন্তা করেছিল? কিন্তু এ তো যম ঠাকুর। চিন্তা বাস্তব করতে গেলে দেখা যাবে আমি এই দুনিয়াতে নাই। এই নাও কাপড়। আমার জন্য আপনার এত ভাবতে হবে না। আমার কিসে ভালো হবে বা কিসে মন্দ হবে তা সম্পর্কে সিদ্ধান্ত নেবার জন্য আমি আছি। লিসেন মিসেস, তুমি এখনও অতটা বড় হওনি যে নিজের জন্য সিদ্ধান্ত নিজে নিতে পারবে। ভালোই ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করবে নাকি নাকি কিছু না বলেই ঠেলে আমার ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে হাতে কাপড় ধরিয়ে দিল। রাতে খাবার পর ওনার আর বাবার সব কথা মা আমাকে খুলে বললেন। পাশে বাবাও ছিল। তুলি, তোমার জন্য আমি আর তোমার মা একজন ভালো জীবনসঙ্গী খুঁজে এসেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের হীরের সন্ধান দিয়েছে মা। ও ছেলে লাখে একটা। সাদাফের প্রতি কোনো রাগ রাখিস না মা, ও তোর ভালোর জন্যই কঠোর হয়েছে। তুমি আর রাগ করে থাকবো না। কোনো রোজ ছেলেটা বাড়ির সামনে রাতভর করে বাসায় ফেরে, এমনি চলতে তো বিপদ আপদ কবে যে ঘটবে। বাবার কথায় আমি কিছুটা অবাক হলাম। রাতভর করে বাড়ি ফেরে মানে? মায়ের দিকে তাকাতে দেখলাম তারা মুখ টিপে হাসি লুকাচ্ছে। ব্যাপারটা তখন আমার মাথার উপর দিয়ে ঘুরঘুর করছে। তাদের সাথে কথা বলে রুমে ঢুকতেই দেখি ওনার প্যান্ট চেঞ্জ করে লুঙ্গি পরছে, টি শার্ট চেঞ্জ করে পরেছে সাদা সেন্ডো গেঞ্জি, হাতে কাঁধে লাল লাল ফুসকুড়ি, তিল ফেলার মতো ফাঁক ফুকো নেই। আপনার গায়ে এগুলো কি? তোমাদের এলাকায় মেম্বার কাজে না তুলি? এলাকার মোড়ে দাঁড়ানোর মতো না, এত মশা। তাদের জামাই আদর এইসব। আফটার অল এলাকার জামাই বলে কথা, তাই মশারাও জামাই আদরে ত্রুটি রাখেনি। ওনার এই কথাগুলোর সাথে বাবার বলা কথাগুলো মাথায় আপনা আপনি প্যাঁচগোছ খাচ্ছে। আমাকে এত অন্যমনস্ক দেখে উনি এক প্রকার বকে ধমকে বিছানায় নিয়ে গেলেন ঘুমাতে। ঠিক সেই আগের মতো করে পেঁচিয়ে ধরে শুয়ে আছেন আমাকে তার সাথে মিশিয়ে। সব প্যাঁচগুলো মাথায় এক এক করে খুলে যাচ্ছে। আমার মাথাটা ওনার বা কাঁধের উপরে থাকায় উনি খুব অনায়াসেই ওনার মুখখানা দেখতে পাচ্ছিলাম। উনি তখন আমার মাথায় বিলি কেটে দিতে দিতে সিলিংয়ে তাকিয়ে আছেন। ঠোঁট চেপে কান্নার শব্দ সংগ্রহবারে করতে পারলেও চোখের জলকে কোনো মতেই আটকে রাখতে পারলাম না। একপাশ হয়ে শোয়াতে দু চোখের জল একত্রে ওনার কাঁধে পড়লেন। হঠাৎ করে উনি আমার দিকে অবাক হয়ে তাকালেন। ওনার তাকানো মাত্রই আমি চোখ বুজে রইলাম। বন্ধ দু চোখের আঁখি পল্লবে চুমু খেয়ে আগের চেয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বললেন, তোমার গলির রাতের মশারাও কিন্তু টের পেয়েছে আমার ভালোবাসা। সকালে বাবা নিজে গিয়ে আম্মুকে নিয়ে এলেন আমাদের সাথে থাকার জন্য। সারাদিন সবাই মিলে কাটিয়ে বিকেলের পর আম্মু আর ওনার সাথে রওনা দিলাম।
এতগুলো দিন কাটিয়ে যাবার সময় মনে হচ্ছিল দ্বিতীয় বিদায় আমার। মায়ের অফিস থেকে ফেরার আর অপেক্ষা করা হলো না। বাবার জন্য চা আর করা হবে না। ভেতরে তুমুল ঝড় বয়ে যাচ্ছে যেন। যম ঠাকুর আর সেখানে বেশি সময় দাঁড়ালেন না। আম্মুকে আর আমাকে সিএনজিতে বসিয়ে দিয়েই নিজে বাবার সাথে কথা বলে তারপর গাড়িতে উঠলেন। বাড়ি ফিরে কেমন যেন স্যাঁতস্যাঁতে লাগছে সব কিছু, যেন কোনো কিছুতেই প্রাণ নেই। উনি একেবারে বইপত্র নিয়ে পড়ার ঘরে চলে এলেন। আমি কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পরে আম্মু পেছন থেকে জড়িয়ে ধরলেন। এই 19 দিনের মধ্যে এমন একটা দিনও নাই যে মানুষটা আমাকে দেখতে কলেজে যায়নি। টুকি, আমি কিন্তু বাবুকে অনেক বকেছি জানিস। ওকে জন্মের পরও এভাবে বকিনি কখনো। যখন 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 তোর কথা মনে পড়তো তখন তখন বকেছি। এই কয়দিনে একেবারে মায়া লাগিয়ে দিয়েছিস টুকি। আর এমন করিস না মা। আমি খুব কষ্ট পেয়েছি জানিস, ঠিকমতো খেতে পারতাম না। তাই তো এটা সেটা তোর জন্য নিয়ে কলেজে ছুটতাম। আমি চোখ বুঝি, তারপর তোদের যা ইচ্ছা করিস। আম্মুকে আমি জড়িয়ে ধরে বসে রইলাম কতক্ষণ। সব মায়েদের গায়ের গন্ধে একটা প্রশান্তিকর গন্ধ আছে। মায়ের কথাটা বেশ মনে পড়ছে। রুমে এসে একবারে সব পরিপাটি পেলাম। সেদিন গোসলের পর ভেজা কাপড়গুলো সুন্দর করে সোফায় ভাঁজ করে রাখা, গামছাটা চেয়ারের উপর। দেরি না করে কাপড় চেঞ্জ করে বেরিয়ে এলাম ফ্রেশ হয়ে। উনি তখন রুমে ঢুকে শার্টের বোতাম খুলতে ব্যস্ত। চেঞ্জ করা কাপড়গুলো সোফা মেলে রেখে ডাইনিংয়ে চলে এলেন পানি খেতে। অমনি চেঁচিয়ে ডাকা শুরু, তুলি, এক গ্লাস পানি নিয়ে আসো তো। কেন যেন মনে হচ্ছে বহু যুগ পরে নিজের নামটা এভাবে শুনছি। পানি নিয়ে রুমে গিয়ে দেখি বাথরুমে ঢুকে পড়েছে। বিছানাটা বড্ড টান ছিল। পানিটা টেবিলে রেখে বিছানায় হেলান দিয়ে ঘুমে গিয়েছি। ঘুম ভেঙে গেল মুখের উপর গরম নিঃশ্বাস আর পানির ফোঁটায়। চোখ মেলে দেখি উনি একেবারে আমার মুখের উপরে ঝুঁকে আছে। চুল মুখ থেকে পানি আমার মুখের উপর পড়ছে। আমি পানির ফোঁটাগুলো মুখ থেকে মুছে সোজা হয়ে বসতে উনি আমার আঁচল টেনে নিয়ে গামছার মতো করে মুখ মুছছেন। তারপর আমাকে নিয়ে নতুন করে পানি আনতে বললেন। রাতে আর নতুন করে কিছু রান্না করতে হয়নি। মা আসার সময় সব কিছু বক্সবন্দি করে দিয়েছিলেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একেবারে শুয়ে পড়লাম। দরজা লাগানোর ধৈর্যটাও যেন আমার মতো অবশিষ্ট নেই। এক ঘুমে রাত ভোর করে সজাগ হতেই দেখলাম যম ঠাকুরের দু পায়ের মাঝে আমার দু পা। সারা বিছানায় শাড়ি ছড়িয়ে আছে, শুধু আমার গায়ে নেই। অনেকদিন পর শাড়ির পরার দরুন যা হয় আর কি। এদিকে নড়ে চড়ে উঠতেও পারছি না। কাঁধের শাড়ি সব ওনার পিঠের নিচে। ঘুমের মধ্যে ওনাকে এমন আষ্টেপৃষ্টে জাপটে ধরে ঘুমিয়েছি ভাবতেই লজ্জা পাচ্ছি। আমার নড়াচড়া দেখে ওনার ঘুম ভেঙে গেল। চোখ না খুললে কপালে হাত দিয়ে কি যেন চেক করছে। তারপর চোখ মেলল আমার দিকে ঘুম ঘুম কণ্ঠে, গুড মর্নিং লেডি। তোমার জন্য রাতে একটু ঘুমাতে পারিনি। পা ব্যথা ব্যথা করে সারা রাত পা টিপিয়েছ। এদিকে হালকা জ্বরও ছিল। নিশ্চয়ই এসে ভোর সন্ধ্যায় গোসল করেছিলে। ওনার কথা শুনে অনেকটা অবাক হলাম, কারণ সন্ধ্যা থেকে হাত পা ব্যথা করছিল, কাহিল ছিলাম। ইস, লোকটা শেষে কিনা পা টিপলো সারা রাত। উনি ওনার পিঠের নিচে থাকা কাপড়ের আঁচলটা টেনে সরিয়ে ফের শুতে শুতে বললেন, আস্তে ধীরে উঠো, কাপড় গুছিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আরও কিছুক্ষণ ঘুমাবো। ওনার এই সাধারণ কথাটাও অসাধারণ লজ্জা পেলাম। আমার এই উদ্ভট ঘুমটা যে কবে যাবে আল্লাহ মালুম। ঝটপট ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম রুম থেকে। উনিও বেশ কিছুক্ষণ ঘুমিয়ে একবারে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে গেলেন আগের সেই রোজকার রুটিনে। দুটো প্রাইভেট থেকে একটা যম ঠাকুর অফ করিয়ে দিয়েছিলেন ফিরতে রাত হয়ে যায় বলে। তার উপর এখান থেকে বেশ খানিকটা দূরে। আম্মু রোজ আমাকে সাথে করে প্রাইভেট পড়াতে নিয়ে যায়। ব্যাপারটাতে আমি আর আম্মু দুজনে বেশ মজা পাই। আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল সব কিছু থেকে মাকে পাবো, কিন্তু তেমন তো খুব একটা হয়ে ওঠেনি বলেই চলে। এদিকে আম্মুও বিয়ের পর বড় আপু আর ভাইয়া কলেজ পড়ুয়া। উনি যখন হয় তখন আম্মু একেবারে পাক্কা গৃহিণী। তাছাড়া ও বাড়িতে বউদের বাহিরে বের হওয়ার চল ছিল না খুব একটা। ওনার বাবা মানে আমার শ্বশুরমশাই তার সর্বকনিষ্ঠ পুত্রের জন্য লোক ঠিক করে দিয়েছিলেন তখন স্কুলে নিয়ে আসার জন্য। তাই আম্মুর ইচ্ছাটাও তখন অপূর্ণ রয়ে গেল। ফেরার সময় তো আমরা ইচ্ছে করেই হেঁটে ফিরতাম গল্প করতে করতে, আচার আইসক্রিম লজেন্স এটা সেটা খেতে খেতে। আম্মু আসলে খুব মজার মানুষ। রাস্তায় কোনো কিছু দেখলেই বলবে, টুকি যাবার সময় কিনে খাবো, মনে করে রাখিস তো।
বা কখনো কখনো জিজ্ঞাসা করতেন অমুক সময় পর্যন্ত উনি থাকবে কিনা। প্রাইভেটের সব স্টুডেন্টদের মুখে মুখে আম্মুর প্রশংসা আর আমার সৌভাগ্যের আলোচনা। আসলে আমি সৌভাগ্যক্রমেই এমন একটা মানুষের সান্নিধ্য পেয়েছিলাম। আম্মুকে সাথে করে নিয়ে ইচ্ছে পূরণ হলেও বেশ ঝামেলায় পড়তে হয় বলা চলে। উনি প্রাইভেটের লাস্ট বেঞ্চে নয়তো কখনো স্যারের চেয়ারের পাশে বা কখনো বারান্দায় দাঁড়িয়ে সব খেয়াল করেন আমি ঠিকঠাক পড়া দিচ্ছি কিনা, ফাঁকিবাজি করছি কিনা। তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এক গ্লাস দুধ হাতে ধরিয়ে দিয়ে পড়ার সামনে বসে থাকতেন। যতক্ষণ শেষ না করব ততক্ষণ এক পাও নড়তে দিবে না। জম ঠাকুর নতুন অফিস থেকে ফিরতে 7টা-8টা বেজে যায়। ঘণ্টাখানেক বিরতি দিয়ে আমাকে পড়ার ঘরে টেনে টুনে নিয়ে বসাবে। কখনো পাশের চেয়ারে বসে থাকবে, নয়তো কখনো তসবিহ হাতে পায়চারি করবে। আর যেদিন কোনো ক্রমে পড়া এদিক ওদিক হয় তাহলে তো হয়েই গেছে, সারা রাস্তা হুমকি দিয়ে নিতে আসবে। ওনার দেওয়া হুমকির মধ্যে বেস্ট হুমকি হচ্ছে ফিরুক আজ বাবু, তারপর একে একে সব বলবো, আমি তো সারাদিনের রুটিন দেখে নিস। ব্যাস ওটুকুতেই আমি কাঁদো কাঁদো হয়ে ওনার পেছনে ঘুরঘুর করতাম সারা সন্ধ্যা। এর মধ্যে ঢাকা শহর সারা দেশে শুরু হলো টানা বৃষ্টি। এই বৃষ্টি ভিজে সারা রাত ভর জেগে ভোরে উনি অফিস থেকে 3 দিনের ছুটি পেলেন। জ্বরে ভোগা ওনার সেই জীর্ণ শীর্ণ চেহারাটা দেখতে বেশ বুঝতে পারলাম ওনার প্রতি আমার ভালোবাসার গভীরতাটা। ওনাকে যতবারই দেখছি ততবারই কেঁদে বুক ভাসিয়ে মনে মনে বলছি ভালোবাসি তো। এই যে দেখেন বুকের বাঁ পাশটা কেমন ব্যথা হচ্ছে। মনে মনে বারংবার ভালোবাসি তো বললেও মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারলাম না। কেঁদে কেঁদে চোখ ভাসিয়ে বারবার আল্লাহকে ডাকতাম আর বলতাম ওনাকে কেন অসুস্থ করে দিলেন, কেন। এই ফোলা ফোলা চোখগুলো নিয়ে যখন ওনার সামনে যেতাম উনি তাকিয়ে থাকতেন। ওনার তাকানোতে খুব লজ্জা পেতাম, খুব। জ্বর হওয়ার পর থেকে ওনাকে রাতে খাইয়ে দেওয়ার ভারটা আম্মু আমার উপর দিয়েছিল। ভালোবাসি জানা সত্ত্বেও কেন জানি বেশ অস্বস্তি পড়ে গেলাম। উনি কেমন করে গোল গোল চোখ করে তাকিয়ে থাকতো আর মুচকি মুচকি হাসতো। ইচ্ছা করতো থুতনি পর্যন্ত ঘুমটা টেনে দেই মুখের ওপর, কিন্তু কিছুই করতে পারতাম না। মাঝে মধ্যে আমাকে এমন কাচুমুচু করতে দেখে উনি খুব জোরে হাসতেন আর তখন ওনার দিকে চোখ পিটপিট করে তাকালেই খুব জোরে 2 গাল টেনে লাল করে দিতেন। দুদিনের মাথায় মাঝরাতে জ্বরটা যেন মাথা গজিয়ে উঠতে শুরু করেছে। এত রাত্রে জ্বর দেখে মাথায় সব উদ্ভট খারাপ চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমার কাঁদো কাঁদো মুখটা দেখে কিছুটা জোর করে টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল। তারপর পেছন থেকে জোরে ধরে কাঁধে থুতনির রাখলো। ওনার গায়ের তাপটা তখন আমার বোধগম্য। ওনার নিঃশ্বাসটা যেন আমার সারা শরীরে রন্ধে রন্ধে ঢুকে যাচ্ছে। আচ্ছা, আমি মারা গেলে কি খুব কষ্ট হবে তোমার? এমন সময় এই কথাটা তাকে বড্ড বেমানান লাগছিল। বুকের ভেতরটা একেবারে দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন। ওনার দিকে ঘুরে বসে চোখ রেখেই কেঁদে কেঁদে বলে দিলাম ভালোবাসি তো। কেন এসব বলেন? উনি মুচকি হেসে আমার কপালে চুমু খেলেন, তারপর খুব জোর করে জড়িয়ে ধরলেন। অন্য দিনের জড়িয়ে ধরাটা যেন আজকে থেকে ব্যাপক ভিন্ন। কেমন সুখ সুখ লাগছিল সারা গায়ে। ওভাবে জোরে ধরে আমাকে নিয়ে শুয়ে পড়লেন। শাড়ির আঁচল গলিয়ে পেটের উপর হাত রেখে গলার মুখ ডুবিয়ে দিলেন। ভালোবাসার এক নতুন অধ্যায় সেদিনই জেনেছিলাম আমি। জ্বরের ঘরে লোকটা যে উন্মাদনার মত্ত ছিল তা বেশ বুঝতে পারছিলাম। ঘামে লেপ্টে যাওয়া লোমটা, বুকের ধুপকানির শব্দটাও কেমন যেন সুখ লেগে যাচ্ছে। সেদিন থেকে উনি নামক মানুষটাকে ভেতর থেকে সাদাব নামে ডাকতে শুরু করলাম। সাদাব আমার ভালোবাসার আরেক নাম আমার স্বামী, যাকে আমি বৈধভাবে মনে প্রাণে গ্রহণ করেছি। সারা রাত না ঘুমানো সত্ত্বেও ভোরে আমার চোখে ঘুম নামলো না, কিন্তু মানুষের দিব্যি আমার বুকে আগলে রেখে কি সুন্দর ঘুমাচ্ছে। রাতের ঘোরটা এখন আমার চোখে রয়ে গেছে। ওনার বুকে থুতনি থেকে খুব সন্তর্পণে দেখে যাচ্ছে ওনাকে। কেন যেন একটু ভয় করছে না, বরং ভেবে খুশি হচ্ছিলাম এই মানুষটা আমার জীবনসঙ্গী, আমি ওনার সহধর্মিণী। আজকাল ভাবনাগুলো খুব প্রশান্তিকর মনে হয়। এই সব হাবিজাবি ভাবতে ভাবতে ওনার থেকে সরে আসলাম। জ্বর আছে কি না দেখার জন্য কপালে হাত রাখতেই হাতখানা কপাল থেকে টেনে নিয়ে নিজের 2 হাতের মাঝে
রেখে তাতে মাথা রেখে বেশ আরাম করে শুয়ে পড়ল। রাতে একটুও ঘুমাতে পারি নাই বউ, যন্ত্রণা করে না? আসো তুমিও ঘুমাও, ঘুম পাড়িয়ে দেই। ওনার এই কথা শুনে বেশ হাসি পেল। ঘুমের মধ্যেই বাচ্চাদের মতো করে হাত বাড়িয়ে আছে। আরও মিনিট 10 ওনার গা ঘেঁষে থেকে উঠে পড়লাম, কিন্তু বিছানা থেকে নামতে কোমর থেকে সারা পা যেন ব্যথায় অবশ হয়ে আসছে। কোনো রকম নিজেকে টেনে টুনে নিয়ে নেমে পড়লাম বাথরুমে। গোসল সেরে বের হতে দেখি উনি বিছানা গুছিয়ে উঠে বসছে। বিয়ের পর সকাল সকাল গোসলে মানেটা বুঝলে তো? এতদিন তো নানির কথা মুখস্থ করছো। যাই আমার এতদিনে সত্যিকারের ফরজ গোসলটা সেরে আসি বলেই আমার চোখ মেরে বাথরুমে ঢুকে গেলেন। এইদিকে আমার অবস্থা কাহিল। একে তো ব্যথার কোমরে ধার ছিঁড়ে যাচ্ছে, তার উপর ঘুম। যেখানে বসছি সেখানে ঘুমে ঢুলছি। সকালে খাবার সবার পরে খেয়ে নিয়ে উনি আবারও চেঁচিয়ে চেঁচিয়ে ডাকতে শুরু করলেন। সবেমাত্র হাত ধুয়ে টেবিলে গোছাতে বসছিলাম, কিন্তু ওনার ডাক শুনে আম্মু আমার রুমে পাঠিয়ে দিলেন। রুমে ঢুকতে আমায় টেনে নিয়ে দরজা আটকে দিলেন। ঘুম চোখে বউটাকে তো বড্ড মিষ্টি লাগছে, কিন্তু চোখগুলো এমন লাগছে কেন? দেখছি তো বলেই তোমার চোখে টেনে বিজ্ঞ ডাক্তারদের মতো দেখতে শুরু করে দিলাম। তারপর খুব গম্ভীর মুখ করে বলছে, ভাইটামিনের যথেষ্ট ঘাটতি আছে। ওনার কথা শুনে আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। কি বলছে এসব? আর কিছু ভাবতে পারলাম না। তার আগে ওনার এত সব নাটকের মূল কাহিনী বের হলো। হাত দিয়ে যাতে বাধা দিতে না পারি সেজন্য 2 হাত আগে ভাগে আটকে রেখেছেন। পাক্কা 7 মিনিট পর ছেড়ে দিয়ে শয়তানের মতো একটি মিষ্টি হাসি হাসছে। আমি রাগে ফোঁস করছি দেখে একদম ঘর কাঁপিয়ে হাসি ধরলেন। তারপর পানির গ্লাসটা আমার দিকে এগিয়ে দিয়ে টেবিলের পাতা থেকে ট্যাবলেট খসিয়ে হাতে দিলেন। খেয়ে নাও, ব্যথা কমে যাবে। আর কিছুক্ষণ ঘুমে নাও, আমি আম্মুকে বলে দেবো কিছু একটা। শুয়েছিলাম সবেমাত্র হাত মুখ ধুয়ে, অমনি আম্মু আমাকে ডাকতে ডাকতে রুমে চলে এলেন। টুকি শোন না। আম্মু, তুলি ঘুমিয়েছে একটু, সারা রাত ঘুমাতে পারেনি তো? সারা রাত ঘুমাতে পারেনি? কিন্তু কেন? মাঝরাতে জ্বরটা আবার উঠেছিল তো, ওই আর কি। আমায় ডাকলি না কেন? ও তো ছোট মানুষ, আমি নিশ্চয়ই শরীর খারাপ লাগছে ওর। না আম্মু, ঘুমিয়েছে, ঘুমিয়ে নিলে ঠিক হয়ে যাবে। আহারে থাক, ঘুমোক। হ্যাঁ রে, তুই কোথাও যাবি না তো? তাহলে এমন কলার অবধি বোতাম লাগিয়ে শার্ট পরে আসছিস কেন? মানে দেখি জ্বর আসছে নাকি? না তো, আমি পাশ ফিরে শুয়ে শুধু মজা নিচ্ছি। এবার বুঝুক মজা, সবসময় আমাকে নিয়ে আর কি। বেশ হয়েছে, আমার কি, আমি ঘুমোই। এ রাতে ভালোবাসা নামক গভীর বিষয় আমাকে মনে প্রাণে দেহে এক ঝটকায় বড় করে দিল। এতদিন নিজেকে গিন্নি ভাবলেও সেই দিনের পর থেকে একেবারে নিজেকে পরিপূর্ণভাবে আবিষ্কার করলাম। মানুষটার প্রতিটা ছোঁয়ায় নিজেকে খুব স্বয়ংস্ফূর্ণ মনে হয়। অফিসে যাওয়ার পর চাতকের মতো অপেক্ষা করে থাকি কখন ফিরবে, কখন দেখতে পাবো। ওনার সান্নিধ্যের লোভ আমার কাছে 2 মিনিট ও 2 বছরের মতো দীর্ঘ। আজকাল খুব করে চাই ওনার চোখে চোখে থাকতে, ওনার পছন্দের রান্নাটা চিখে প্রশংসা পেতে, ওনার আশেপাশে ঘুরঘুর করতে। আমার সব কিছু যেন ওনাকে দিয়ে শুরু হয়, এমন ভাবনা, এমন খেয়াল প্রতি মুহূর্তে আমার মনে আসে। ভালোবাসে একেবারে ভরাডুবি হয়েছে আমার, যাকে বলে। দফায় দফায় ভালোবাসি। সে ওনার সাথে সাক্ষাৎ আর সহজতা খুব ভালোভাবে হয়ে গেল আমার। মানুষটাকে ভালো লাগা থেকে ভালোবাসি। হুট করে কিভাবে যেন ওনার প্রতি ভালোবাসাটা পেয়ে বসলো আমার। ইজ ইট ম্যাজিক্যাল? জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু জানি এই মানুষটার সাথে আমার আরও অনেকগুলো সময় কাটানো দরকার। সাদাব নামক জমঠাকুর রূপী মানুষটা বিছানায় যেমন একজন ভালোবাসায় পরিপূর্ণ স্বামী, তেমনি পড়ার টেবিলে উগ্রবাদী জমঠাকুর। একটু এদিক সেদিক হলেই তুলোধুনা করে দেয়। যদিও আজকাল খুব একটা সুযোগ পায় না, তবে আমাকে ভাগে পাওয়ার জন্য যেন একেবারে মুখিয়ে থাকে। বকাবকির পরিমাণ বেশি করে ফেললে একদম ঘাপটি মেরে আম্মু রুমে বসে থাকি। সে রাত আর রুমে ফেরা নাই। পরদিন সকাল থেকে শুরু হয় একেবারে অফিস যাওয়ার আগ পর্যন্ত অত্যাচার। চেপে ঢিলেমি করে পানি নিয়ে যাই। উনি দরজার নব ধরে বেশ আরামসে বিরক্তিভাবে নিয়ে পানিটা শেষ করেন। তারপর গ্লাস ফেরত দেওয়ার সময় কানের কাছে ফিস ফিস করে ওনার বিখ্যাত হুমকি, আজ হচ্ছে তোমার শুধু ফেরার অপেক্ষা মাত্র। 2-1টা ঢুক মনে মনে গিলে ভেঙচি কেটে চলে আসি। তারপর সে রাতটা
বর্ণনাতীত। পরের দিন আবার সেই ঢুলাঢুলি শুরু, যেখানে বসে সেখানে ঘুম। উফ, কি যে একটা লজ্জাজনক ব্যাপার। যদিও এই রীতি বেশি দিন চলেনি। বকাবকি শেষে দেখা যেত উল্টো ছেড় দিতে যেত। আজ যদি আজ রাতে আম্মুর ঘরের দিকে তাকাও, তাহলে তোমার কোনো দিন আর আসবো না। রাতের পর রাত শুধু রিপিট হবে। নয়তো এখনও আম্মুর রুমের পাশে ঘাপটি দিয়ে থাকতো। সেখান থেকে জোর করে টেনে টুনে নিয়ে আসতো। মাঝে মাঝে তিরিং বিরিং করে বের হয়ে আম্মুর পাশে শুয়ে পড়লেও ঘুমের মধ্যে বাচ্চাদের মতো করে কাঁধে মাথা ফেলে বুকের মধ্যে মিশিয়ে উঠিয়ে নিয়ে যাবে। তারপর আম্মুর কাছে রাগ করে যাওয়াটা লজ্জায় পরিণত হয়েছে। একদিন তো বলেই ফেললো, রাতে আমার পাশে ঘুমিয়ে তো সকালে দেখতে পারিস না। কী লাভ বল? এর আগের মাঝখান থেকে ছেলেটার মাঝরাতিতে কসরত করতে হয়। আম্মুর এই কথায় উনি বেশ খুশিতে গদগদ করছিলেন, আর সুযোগ পেলে চোখ মারছেন। ওনার নতুন স্যালারি পাওয়ার পর আমাকে নিয়ে বের হলেন বড়দের জন্য কেনাকাটা করতে। বলেছিলাম সাথে আম্মুকে নিয়ে নিই, কিন্তু তাতে একেবারে রাজি হলেন না। বললেন এটা নাকি সারপ্রাইজ। যাই হোক, আর কথা বাড়ালাম না। সবুজ আর কালো মিশেলে একটা শাড়ি পরলাম, কালো ব্লাউজ দিয়ে। বিয়ের পর একদিকে যে গায়ের রং বেশ ফুটেছে, বুঝতেও আর বাকি রইল না। কালো ব্লাউজ আর কালো পাড়টা যেন আমার গায়ের উজ্জ্বল মেটে রংটাতে ফুটে উঠেছে ভারী। কপালে ছোট্ট করে কালো টিপ আর খোলা বেনুনি। চুল খুলে বাইরে যাওয়াটা যেমন আম্মুর পছন্দ করে না, তেমনি উনিও। তাছাড়া চুল হচ্ছে পিঠ পর্যন্ত, যার দরুন বেনি করার কারণে অনেকটা উপরে উঠে গেছে। উনি গল্প ও সিনেমার কোনো নায়কদের মতো করে আমার সাথে মিলিয়ে কোনো পোশাক পরেনি। ব্লু জিন্সের সাথে ফুল হাতা অ্যাশ কালারের একটা ফতুয়া পরেছে, বেশ লাগছে দেখতে। আমার হয়েছে কিনা জিজ্ঞেস করতে করতে হাত দিয়ে চুলগুলো উল্টে আসতে ঘুরে পরে নিলেন। তারপর বের হয়ে সময় আম্মুকে বলে দিলাম দরজা আটকিয়ে দিতে। টুকি ধরতে এখানে 1000-2 টাকা আছে, কোনো কিছু পছন্দ হলে কিনে নিবি। আম্মু, আমি আমি তো সাথেই যাচ্ছি, তুই চুপ কর। আর শোন, রিকশায় শাড়ি আঁচল কোলে নিয়ে বসবি মনে করে। আর বাবু শোন, সাবধানে যাস, খেয়াল রাখিস ওর। আম্মুর কাছে থেকে বিদায় নিয়ে বেরিয়ে সোজা শপিং মলে ঢুকে পড়লাম। গুনে গুনে যত গুরুজন আছে সবার জন্য কেনাকাটা শেষ করে বেরোনোর সময় শিমুল ভাইয়ের সাথে দেখা হলো বললে ভুলই হবে। শিমুল ভাই ডেকে দাঁড় করিয়েছে। পাশে ওনার বউও ছিল, অনেকটা মুটিয়ে গেছেন আগের থেকে। পেটটাও বেশ ভরাট লাগছে, যা ভাবছিলাম তাই। 5 মাসে গর্ভবতী তিনি। শিমুল ভাইয়ের মুখ থেকে যেন হাসির ঝিলিক সরছে না, তবে ভাবিও দেখে খুব ক্লান্ত লাগছিল। ইন্টার্নি নাকি এখনো শেষ হয়নি, তাই ভাইয়া রোজ অফিসের পর সাথে করে নিয়ে যায়। খুব কথা হলো সেই দিন। উনি আর শিমুল ভাই বেশ মাতিয়ে রেখেছিলেন আড্ডাটা। ভাবিও বেশ মিশুক, কি সুন্দর করে গুছিয়ে কথা বলেন। এসবের মাঝে শিমুল ভাইয়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকাতেই কোনো ভুল হয়নি। ওনার মুখের দিকে তাকাতেই কেন যেন আগের সব ভাবনাগুলো দৃষ্টি ঝাপসা করে দিল। এই মানুষটাকে নিয়ে এতদিন কত কল্পনা না করেছিলাম। বিয়ে হবে, প্রেম হবে, ছোট্ট একটা সংসার হবে, তারপর আমার কোল জুড়ে একটা ছোট্ট বাচ্চা আসবে, মামা বলে ডাকবে। অচিরে একটা গোপন দীর্ঘশ্বাস আড়াল করে গেলাম। বাস্তবতা তো বড়ই ভিন্ন হয়ে গেছে। টেবিলের উপর আমার কল্পনা আর ভালোবাসা অনাগত সন্তান নিয়ে বেশ সুখে আছে, আর টেবিলের এপারে আমি মানুষটা। ভাবতে নিজের অজান্তেই খামখেয়ালে থাকা। পাশে তাকে দেখে মানুষটা বড্ড সুন্দর করে হেসে হেসে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলে যাচ্ছেন। ওনার হাসিটাই নিজেকেও না চাইতে হেসে দিলাম। বাহ, আমি খারাপ নেই। মানুষটা আমাকে খারাপ থাকতে চাওয়া সত্ত্বেও জোর করে ভালো রেখেছে, এই যে না চাওয়া হাসিটার মতোই। ভালোবাসা মনে হয় এমনই, কোনো কারণ লাগে না। অকারণেই হাসিতে হাসা যায়, আবার অকারণেই কান্নাতে কান্না করা যায়। আমার তোমার বলে আলাদা কোনো সত্তা নেই, দুয়ে মিলে এক হয়ে যায়। আবারও বুক চিরে নাক ফুঁড়ে একটা বড় দীর্ঘশ্বাস ফিরিয়ে এলো। তবে এই দীর্ঘশ্বাসটা জানার দিকে গেল আমি ভালো আছি। এই যে আমার পাশে বসা মানুষটা আমাকে ভালো থাকতে বাধ্য করছে তাকে ভালোবাসতে, বাধ্য করেছে তাকে নিয়ে আরও 1000টা বছর বাঁচার আকাঙ্ক্ষা তৈরি করতে। আর যাই হোক, এমন একটা মানুষের সাথে নিশ্চয় খুব করে চেয়েও খুব একটা খারাপ থাকা যায় না। সেদিন শিমুল ভাইকে পেছন ফেলে আসতে আসতে আরও একটা জিনিস উপলব্ধি করলাম। আমার বুকটা ধক করে উঠেনি ওনার দেখে।
সেই চিনচিন ব্যথাটা আর হচ্ছে না।